তুমিও খালি পেটে থাইকো না, কিছু খায় না, বুঝছো নে? তোমারও তো শরীর অসুখ, পরে মাথা ঘুরান দিবনি। ও আমারে হঠাৎ করে বলতো যে আমি চলে গেলে তুমি কেমনে থাকবা। আমি ওরে জড়াই ধরে বলতাম তুমি এইসব কথা কেন বলতেছো। নাম দেলোয়ার হোসেন। আমি ফেনী থেকে এসেছি, সবে মাত্র ইন্টার সেকেন্ড ইয়ার। তখন তো নতুন নতুন ফেসবুক ইউজ করতেছি। তো এক পর্যায়ে সবাই যেরকম হাইলো করতাম, ওনাকেও ওইখানে মেসেজ করা হলো, ও রিপ্লাই করলো। ইন্ট্রোডিউস হলাম, কথা বলতেছে, সমস্যা নেই, ফ্রেন্ড হিসেবে কথা বলতেছি, ও বলতেছে আমিও বলতেছি। তো আমার সাথে সবকিছু শেয়ার করছে। এক কথায় বলতে গেলে আমার এখনো মানে ওই জিনিসটা অনুভূতি হইতেছে যে ওনার ছবি দেখে আমি ওইখানে ওনার প্রেম পড়ে গেছি ছবি দেখে, যেটা সত্যি কথা। এক পর্যায়ে যায় আমাদের মানে ভিডিও কলে কথা হয়, কথা বলে ঠিকভাবে। অনেক সময় আমার ফোনে এমবি থাকতো না, তখন ও কার্ড ফাটাই দিত আমার কাছে। তাই? হ্যাঁ, কার্ড ফাটাইতো, ছবি দিত, আমরা শুধু ছবি আদান প্রদান করতাম। এক পর্যায়ে যাই আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়। সম্পর্কে 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, ওরও ওইখান থেকেও আবার শুরু হয়েছে ফ্যামিলির মধ্যে সমস্যা। তখন এক পর্যায়ে বলতেছে যে এমনি এমনি আমি চলে আসতেছি। তখন আমি ওর প্রতি একটু ফিলিংস কাজ করতেছে আমার। তখন দুর্বল হয়ে পড়েছে। ওরে বলছি কুমিল্লা বিশ্ব রোড আসো। আমি কুমিল্লা বিশ্ব রোড, আপনি অলরেডি সেই সময় পরশুরাম থেকে কুমিল্লার উদ্দেশ্যে আপনি রওনা দিয়ে দিয়েছি ব্যাগ ট্যাগ নিয়ে। হ্যাঁ, তো আমি কুমিল্লা আসে বিশ্ব রোড ওইখানে দাঁড়ায় রয়েছি। তখন আসছে, আইসে ওর সাথে ওইটাই ফার্স্ট দেখা আমার। সামনাসামনি তো আরো সুন্দর। মুখটা যখন খুলছে আমি তো ওর দিকে হা করে তাকাই রয়েছি। আমি কি মানুষ, আর আমার কপালে কি আল্লাহ দিল। আমি ওর দিকে তাকাই রয়েছি এক দৃষ্টিতে। আমি তো নিজে নিজে অনেক প্রাউড ফিল করতেছি তখন। ও তো আমার ঠিক এইভাবে ধরছে হাতটা, বলতেছে আমার কোনো টেনশন নাই, তুমি যেখানে নিয়ে যাবে আমি ওইখানে যাবো। মানে ও একদম রিল্যাক্স মনে হচ্ছে, জানি অনেক শান্তি পাইতেছে, ও অনেক খুশি। ও ওইখান থেকে তো ফোন দিতেছে ওদের বাড়ি থেকে, আমারে কল দিতেছি রীতিমতো, ওরে কল দিতে। তাদের বাসা আপনার সম্পর্ক জেনে গেছিল? আমার সম্পর্কে জানে। পরে এক পর্যায়ে বাসে উঠলাম, ওই যে ফেনী চলো, এদিকে তো আমি কিছুই চিনি না, ফেনীতে চলো। তখন ফেনী গেলাম। বিয়ে শাদী এর মধ্যে করেন নাই? না, আমার বাড়িতে কিভাবে জানি জানি গেছে যে ঘটনা ঘটায় ফেলাইছেন আপনি। তো পরে ওর আম্মু নাকি অনেক অসুস্থ হয়ে গেছে, আমার গার্লফ্রেন্ডের আম্মু। আমার কাছে খারাপ লাগতেছে, বলতেছে নিয়ে আসতে, তোমাদেরকে মিলে দিব, সবকিছু ঠিক করে দিব। আপনার সাথে তখন ফোনে কথাবার্তা হচ্ছে তার পরিবারের? হ্যাঁ, আপনার প্রেমিকার পরিবারের। হ্যাঁ, তারপর পরে এক পর্যায়ে আমি ওরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ওইখানে। তো পরে দুইজনে একসাথে চলে গেলাম। প্রেমিকা জিজ্ঞেস করতেছে কোথায় যাচ্ছিস, প্রেমিকাকে মাঝপথে এসে বলছি যে এমনি এমনি তোমার আম্মুর এই অবস্থা, খারাপ অবস্থা, চলো ওইখানে সবকিছু ইয়ে করে দিব। তো ও কথা বলছে, ও কথা বলে ও একদম রাজি হয়েছে। তারপরেও মানে ও যাইতে চাইতেছে না, ও তো জানে ওর ফ্যামিলির অবস্থা। পরে ওইখানে গেলাম, ওর আম্মু তো এক পর্যায়ে আমার আর পায়ে দৌড়ে ফেলতেছে। তখন আমার মানে কান্না চলে আসছে। আমি বলবো কি বলবো, আমি যদি দেখেন আপনি আমার আম্মুর মতো, আপনি আমার পা ধরেন না, উঠেন। সবাই দেখে আমার খারাপ লাগতেছে অনেক। পরে আমি বলতেছি তুমি থাকো এখানে, আর আপনারা ওরে রাইখে দেন, ও থাকলে ওরে রাইখে দেন, সমস্যা নেই। বলতেছে ওইটা আমরা দেখবো, তুমি চলে যাও। তারপর আমি ওইখান থেকে রাইখে চলে আসছি। আমি শুধু ওরে একটা কথা বলছি, তুমি এখানে থাকো, ওরা সবাই ভালো, তোমার আব্বু তোমার ফ্যামিলি অনেক ভালো, তোমাকে অনেক কেয়ার করে, তুমি এখানে থাকো। এটা বলে চলে আসছি। বাড়িতে যাওয়াই তো আমার অবস্থা খুবই খারাপ, আমি ঘুমাতে পারতেছি না, আমার কান্না আসতেছে। প্রায় 1 মাস কেটে গেল ওইভাবে, আর যোগাযোগ নাই? না। একদিন হঠাৎ করে রাতের 1টার দিকে একটা মেসেজ আসছে, হ্যাঁ তুমি আসো, থাকলে আমারে ইয়েস বলো। তা আমি বুঝে গেছি যে ও এটা ও। তো আমার বলতেছে দেখো আমার সপ্তাহখানিক সময় দাও, আমি 1 সপ্তাহ পরে আবার চলে আসতেছি। তখন আমি বলতেছি আচ্ছা ওকে, আমি আর কিছু বলি নাই। ইয়ে করেছে ঠিক 1 সপ্তাহ পরে ও আবার ফোন দিচ্ছে আমারে। তখন একটু ব্যাগ একটা নিছে, ব্যাগের মধ্যে হালকা জামা কাপড় নিছে, প্রস্তুতি নিয়েছে। হ্যাঁ, তারপর ওর আব্বুর মানি ব্যাগে 2-3 হাজার টাকা ছিল, ওইগুলা নিছে, ওইগুলা নিয়ে ও আসছে। তখন আমরা ওইখানে বিয়ে করে ফেলছি। তো আমার ভাই দেখি, মেজু ভাই তো আমার মানে কাইটা একটা বড় একটা ছুরি নিছে, ও আসলে ওরা আজকে মেরে ফেলবো। তো বাসায় ওরে ফার্স্ট টাইম ওই সময় নিয়ে গেছি। আমার ভাইয়া তো আমার ওয়াইফরে দেখে, আমার ভাইয়া মানে আর কিচ্ছু বলতেছে না, মানে ফেলার জন্য রেডি হয়েছিল, কিন্তু যখনই আপনি স্ত্রীকে দেখেছে আর কিছু বলতেছে না। মানে ওর চেহারা সবকিছু আসলে যে কেউ দেখলে ওর মায়া পড়ে যাইব। তো সবাই কেউ কিছু বলতেছে না, আমার মাও কিছু বলতেছে না। আমার বাবা শুধু আমার একটা কথা বলছে, দেলোয়ার ও তো আসছে, থাকবে কি না, থাকবো না কি চলে যাইব, এত সুন্দর একটা মেয়ে এখানে আসছে, থাকবো না। আমি বলছি না বাবা, কেন চলে যাবো, ও থাকবো আমার কাছে। আমাদের গ্রামে সবাই আসছে দেখতে, সবাই আসছে দেখতে। ওদের বাড়ি থেকে শুধু ফোন করে তখন একটাই কথাই বলছিল যে মারিয়া মানে আমার গার্লফ্রেন্ড আমার কাছে আসছে কিনা, শুধু তুমি বলো যে আসছে তোমার কাছে। আমি বলছি যে হ্যাঁ আসছে, মানে পৌঁছাইছে কিনা ব্যাপারটা এরকম। হ্যাঁ, ওনারা আর কথা বলেনি। তারপরে যে ফোন কাটছে 1-1.5 বছর আর কোনো যোগাযোগ নাই। ওরা পুরে ও কল দিলে কাইটে দেয়। পরে 1 বছর কেটে যায়, এইভাবে আমরা
এদিক সেদিক ঘোরাফেরা করতেছি। আর কারো ফ্যামিলি কিরকম আমি জানি না, কিন্তু আমার ফ্যামিলির কেউ ওরে কিচ্ছু করতে দেয় নাই, কাজ করতে দিত না। কিচ্ছু করতে দেয় নাই। আম্মু রান্না করতো, আমার ভাবিরা রান্না করতো, রান্না করে দিলে আমি ওই প্লেটটা নিয়ে ওর কাছে নিয়ে দিতাম। এরকম আদর যত্ন কেন করছি জানি না, এরকম সবাই করতো। মানে ও কি খাবো, ও তো মাছ পছন্দ করতো না, শুধু গোস্ত পছন্দ করতো, গরুর গোস্ত হলে ভালো হতো, আর ডিম ভাজা এগুলো ওর ফেভারিট ছিল। তো ওইগুলো আমি ওর কাছেই নিয়ে দিতাম, প্লেটটা ধুয়ে আবার ওইখান থেকে নিয়ে যেতাম। এইভাবে 1 বছর গেছে ওর সাথে আমার। তখন আমি একটা কোম্পানিতে চাকরি নিয়ে কাজ করা শুরু করছি, ওইখান থেকে ও অনেক খুশি, খুব সুন্দর সময় হ্যাঁ, কাটছে। সময় কাটতেছে। এক পর্যায়ে যায় আমাদের ছেলে হয়। এর মাঝখান দিয়ে ওদের বা ফ্যামিলি থেকে ওর খালা মনে হয় ফোন করছিল, ফোন করে একবার ওর সাথে যোগাযোগ করছিল, এত কিছু বলি নাই, বলছে ও প্রেগনেন্ট, এরকম এগুলো বলছে। তো ওরা এত রাগ, মানে ওদের মেয়ে নেই, তেজ করে দিছে শেষ। মা কান্না করে আর কি, মা খালি মা কান্না করলে কান্না মা তো অসহায়, কাকে বলবে, বাপে যেটা বলে ওইটাই তো বলে, যে ও আসলে তো ও থাকবো, আমি বাইরে যাবো। এক কথা ওর কথা শুনতে পারেনি। এই কথা যখন আমার ওয়াইফ শোনে, ও তো কান্নায় ভেঙে পড়ে, কয় যে থাক, আমার যাইতে হইব না। পরে যখন বাচ্চা হইতেছে, আসলে আমি ওই দিন অনেক ভয় পাইছিলাম, ডাক্তারের ফাঁয়ে ধরে ফেলতেছি আমি, ম্যাডামটার যিনি করবেন, আমি বলছি, একটু দেখেন, আমার খুব ভিতরের লোকও, আমার অনেক কাছের কেউ, মানে অনেক ভয় পেতেছিলাম। আমি ওর ভরসা দিব কি, ও আমার ভরসা দিতেছে, আমার ওয়াইফে বলতেছে, দেখো তুমি এমন করিও না, কিচ্ছু হইব না। পরে আমার ছেলে সন্তান হইল, অনেক খুশি, সবাই খুশি। ওই দিন রাতে ওদের বাড়ি থেকে একটা কল আসছিল, ফোন দিয়ে জিজ্ঞেস করছে, যদি বাচ্চা হয়। হ্যাঁ, ওই দিন এবার আমি বলছি যে ছেলে সন্তান হয়েছে, পরে আর যোগাযোগ হয় নাই। তো আমরা ভালোই চলতেছি, দিন পারে যেতেছি, আমার ছেলেটাও বড় হইতেছে। এক পর্যায়ে আমার ছেলের প্রায় 4 বছরও হয়ে যায়, ওদের বাড়ি থেকেও টুকটাক কথা বলে, ওর খালা সবাই আস্তে আস্তে যোগাযোগ হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, অনেকদিন পর। হ্যাঁ, ওর কথা বলতো, আর কান্না করতো, আমার ওর কান্না দেখে আমার কান্না হয়তো। ও বলতেছে আমার কখনো মাফ করবে না, আমার আব্বু আম্মু আমি যেটা করছি। আমি বলছি, দেখো, আমি শুধু ওরে ভরসা দিতাম, দেখো তোমার সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করিও না, সব ঠিক হয়ে যাবে তোমার, এভরিথিং। তো এইভাবে চলতেছে, সুন্দর ভালোই কাটতেছি আমাদের জীবন। তো এক পর্যায়ে আমার স্ত্রীর জ্বর হয়েছে হঠাৎ করে, জ্বর কমতেছে না 2 দিন। ও তো ওর ফ্যামিলির সাথে কথা বলে, ফ্যামিলি বলতে ওই খালাদের সাথে কথা বলতো ফোনে, সবসময় কথা বলতো। তো ওনারাও আবার ওনার আব্বুরে বুঝেছি যে মেয়ে একটা জ্বর হয়েছে, অসুস্থ, এমনি এমনি বুঝে কেমন জানি একটু হালকা পাতলা রাজি করাইছি। শ্বশুর বাড়ি থেকে আমার খালা শাশুড়ি ফোন দিছে, দিয়ে বলতেছে, দেখো তোমার আমি যা বলি শোনো, আমরা বাবারে, মানে আমার ওয়াইফের বাবারে অনেক কষ্ট করে রাজি করাইছি, তুমি চাও না তোমাদের সাথে সম্পর্কটা ঠিক হোক? আমি তো অবশ্যই চাই। কয় যে তাইলে তুমি কথা বলিও না, তুমি ওরে ঢাকায় নিয়ে আসো। আমি বলছি, দেখেন খালাম্মা, ও তো অসুস্থ, আজকে টেস্ট করানোর কথা, টেস্টগুলো করাই নিয়ে কোনো কথা বলিও না, এখানে সবকিছু করাইবো। আমরা ওনাদেরকে বলছি ওর অনেক বেশি অসুস্থ, মানে ইত্যাদি বুঝেছি, ওর বাবার অনেক বেশি অসুস্থ, এখানে চিকিৎসা হইতেছে না। হ্যাঁ, অনেক বুঝেছে। আমি বাড়িতে গেছি, আর আমার ওয়াইফ তো আমার জড়াই ধরছে, অনেক খুশি, আমার জড়াই ধরে রাখছে, বলতেছে, দেখো আজকে 7 বছর পরে আমার বাবা রাজি হয়েছে, আমাদের আর কোনো টেনশন নাই, সবকিছু ঠিক হয়ে গেছে। তা আমি বলছি, ঠিক আছে, সমস্যা নাই। তো পরের দিন সকালে স্টার লাইনে টিকিট কাটলাম, তো উনি আমাদেরকে যেখানে লোকেশন দিচ্ছে ওইখানে গেছি। হাসপাতাল নিয়ে যাওয়ার পরে ওনারা করতেছে, আমি তো নতুন মানুষ দাঁড়ায় রয়েছি, আমি কি, আমার যেটা বলতেছে আমি ওইটাই করতেছি। ওনাদের উদ্দেশ্যটা ছিল, আর আমাদের উদ্দেশ্যটা ছিল একটাই, যে ও অসুখ হোক বা নাই হোক, ভর্তি করায়, ওরা বুড়ে দেখাইবো দিয়ে, প্রেজেন্ট করাইবো দিয়ে ও অসুস্থ, মানে এই অবস্থায় ওরা আব্বুর সাথে মন মানিয়ে যাতে ঠিক হয়ে যায়। তখন ভর্তি করানোর পরে বলছে যে ডেঙ্গু তো রাখা হয়েছে। তা আমি যে করণীয়, কয় যে ওরে বেশি বেশি স্যালাইন খাওয়াইতে হইব, ডাবের পানি খাওয়াইতে হইব, আর নাফা ট্যাবলেট যেটা চলতেছে এটাই। মানে ওনারা নর্মাল ভাবে কথাগুলো আমার বলতেছে। ওর আব্বু, ফ্যামিলির লোকজন সবাই আসছে, বলতেছে যে আমার আব্বু আসুক, দিয়ে আসুক, তুমি সইরো না। ও আমার বলছে যে মায়ের খেলে আমার লাগে মায়ের খেতে ফেলবে না। আমি কিন্তু অবশ্যই পারবো না, কি জন্য আসছে সবাই। ওর একটাই কথা, সবার কাছে মাপ চাইতেছে, শুধু আমার মাপ কইরা দাও, আমি অন্যায় করছি, চলে গেছি, তোমাদেরকে কষ্ট দিছি, আমার মাপ কইরা দাও। আমি শুধু এসে শুধু একটা কথা জিজ্ঞেস করছি আমার ওয়াইফকে, যে তোমার মাপ করছে না? যে হ্যাঁ করছে। ও হাসি দিছে একটা, হ্যাঁ করছে। তখন ওর অবস্থা আরো খারাপের দিকে যাইতেছে গা। তো পরে ওর ফার্স্ট রেট কমতেছে, শুধু মাস্ক লাগাই রাখছে ওর মধ্যে অক্সিজেন। তো আমার পা দিয়ে একটু টাচ করে উঠেছে, বলতেছে খারাপ লাগতেছে, আমার হাত দিয়ে বলতেছে, কথা বলতে পারতেছে না। ওর নিঃশ্বাস ভারী হয়ে যেতেছে, মানে হাতটা তো ফুলে রয়েছে, নিঃশ্বাস ভারী হয়ে যেতেছে, কথা বলতে পারতেছে না। ডাক্তার একটা ডাইকে নিয়ে এসেছি অনেক কষ্ট করে, উনি প্রায় আধা ঘন্টার মতো মানে দেখছে অনেকক্ষণ ইয়ে করে।
আমার এক পাশে টাইনে নিয়ে বলতেছে যে কয় যে ওর অবস্থা ভালো না। আমার হাত পা একবারে ঠান্ডা হয়ে যেতেছে। আমি কিছু ভালো না, কি করতে হবে স্যার? কয় যে ওনার আইসিইউতে নিয়ে যেতে হবে। আইসিইউতে নিয়ে গেছি, সব কিছু একবারে লাল বাতি মারতেছে। ওর আসলে একটু ময়লা লাগলেও কেমন করে উঠতো। ওই মানুষটার বুকের মধ্যে হাসি বসতেছে, ওই মানুষটার ভিতরে নল ঢুকে রাখছে। আইসিইউ ওইখানে নার্সটা বলতেছে আপনার সময় শেষ। আসলে আমার ওয়াইফের তো সময় শেষ, আমার ওয়াইফের সময় নাই। রুগীর আসলে অবস্থা খারাপ। আমার থেকে একটা সিগনেচার নিতেছে, বলতেছি নামাজ পড়বো। নামাজ পড়ে আসছি, আইসে দাঁড়ায় রয়েছি ওই যে আইসিইউর সামনে গেটে। 5টা থেকে 8টা বাজে ফেলছে। আমি তো দাঁড়ায় রয়েছি এখানে, কেন ঢুকতে দিতেছে না। এক পর্যায়ে ওই নার্স উনি তখন আমার বলতেছে যে তো নাই, মানে আমার ওয়াইফের কথা বলতেছে, মারা গেছেন। হ্যাঁ আমি তো ওইখানে শেষ, উনি নাই। আমার ছেলেটা শুধু দেখে বলতেছে আব্বু আম্মুর কি হয়েছে, আব্বু আম্মুর কি হয়েছে। আম্মু তো কথা বলতেছে না। আমি আব্বু আম্মুরে আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ অনেক খারাপ, আল্লাহ তো খারাপ হয় না। আমার শ্বশুরেরা আসলো, আইসা তখন আমার শুধু একটা কথা জিজ্ঞেস করছে, তোমার লাশ তোমার বাড়িতে নিয়ে যাবে নাকি এখানে আমরা এরকম। আমি কিন্তু অবশ্যই আমার বাড়িতে নিয়ে যাবো। আমার বলতেছে যে লাশ তুমি কিভাবে নিয়ে যাবে, তুমি যে মানুষ আমার মেয়ে চিকিৎসা করতে পারো নাই, লাশ তো নিয়ে মনে হয় ফালাই দিবে। তো ওইখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দেখতেছি ওইখানে সবাই সবকিছু অ্যারেঞ্জ করে ফেলছে, সবাই দাফন করার জন্য। হ্যাঁ সবাই সবকিছু ইয়ে করে ফেলতেছে। আমার অনেক খারাপ লাগতেছে। আমি মনে হয় 10 সেকেন্ড ওর সামনে দাঁড়াইতে পারিনি। আমি শুধু চেহারার দিকে একবার তাকাইছি, শুধু মনে হয় জানি আমার দিকে তাকাই রয়েছে। পরে কি আপনার শ্বশুর বাড়িতেই দাফন হলো? হ্যাঁ ওইখানে পরে দাফন করছে। দাফন শেষে আমি বাসায় চলে গেছি। আমি মাসে মাসে আসি, জিয়ারত করার উদ্দেশ্যে আমি আসছি। মনে হয় জানি আমার কলিজাটাই ওইখানে রয়ে গেছে। তো আমার সাথে হয়তো ওর কথা না হলেও লাইফটা আরো ভালো যাইতো। আমার মনে হয় ওর গল্পটা আরো সুন্দর হইতো। ও আমারে হঠাৎ করে বলতো যে আমি চলে গেলে তুমি কেমনে থাকবা। আমি ওরে জড়াই ধরে বলতাম তুমি এইসব কথা কেন বলতেছো। কসম দিতাম বিভিন্ন রকমের, জানি এসব কথা বললো না। কয় যে হয় না, তুমি তো আমার থেকে ভালো মেয়ে পাইবে, সুন্দর মেয়ে পাইবে। কিন্তু ও তো আমার জীবনের সবচেয়ে সুন্দর মেয়ে ছিল। আমি তারে বলতে পারতেছি না, কখনো পারবো না। হে আল্লাহ, কি করলেন আপনি। আপনি আমার ভিতরের মানুষটারে নিয়ে গেছেন আমার কাছ থেকে। আমার কলিজা আমার সাথে নাই, আমার কলিজা মনে হইতেছে জানি এইখানে রাইখে যাইতেছি কেন। ও আমার কাছে সবসময় বাইচে থাকবো। আমি মৃত্যুর আগ পর্যন্ত ওর এই কবরে আসবো, জিয়ারত করে যাব। আমি জানি না কতদিন বাঁচবো। মারিয়া তুমি অপেক্ষা করো, আমি আসবো, তোমার সাথে দেখা হবে আমার। তুমি আমার এইভাবে ছেড়ে যেতে পারো না। তুমি তো বলছিলে একসাথে দুজন সবসময় বাঁচবো, তুমি নিজে চলে গেলে আমার আগে। তুমিও খালি পেটে থাইকো না, কিছু খায় না, বুঝছো নে? তোমারও তো শরীর অসুখ, পরে মাথা ঘুরান দিব নি। সব সময় এগুলো বলতো, আর এখন তো এগুলো বলার মানুষটাই নাই। কি বলবো আমারে ভাই, অনেক খারাপ লাগতেছে যখন একা একা বয়সগুলো শুনি ভাই। মনে হয় জানি ভিতরটা ছিঁড়ে যাইতেছে। ও আছে, ও বলতেছে আমার সাথে এখনো কথাগুলো, মনে হয় কিচ্ছু হয় না আমার সাথে এখনো। কিন্তু মনকে যদি 1000 বুঝাই, কেন জানি একবার মনে হয় ও নাই আর আসবো না। কিন্তু মনে তো বুঝে না, বারবারে বলতেছে যে ও আছে।